সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। যে কাজটা অনেক সময়, কাজে তো সবসময় এফর্ট থাকে, একটা পরিশ্রম থাকে এবং অনেক ভাবনা থাকে, কিন্তু এই কাজটা না ওরকমভাবে একদম হয়নি, সেটা দেখাও যাচ্ছে। আমরা অনেক হৈ হৈ করে আনন্দ করে এই কাজটা করেছি। আর ঈশানের সাথে এই নিয়ে দ্বিতীয়বার কাজ। প্রথম কাজটা অবভিয়াসলি সবাই শুনেছেন আজ এই রাত, যেটা একটা বাংলা ভার্জন হয়েছিল আজকেই রাতের, মধুবন্তীর গাওয়া। তো সেটাও একটা বেশ ইন্টারেস্টিং রেসপন্স পেয়েছিল। তো এবার হোপিং ফর দ্য বেস্ট, সবার খুব ভালো লাগুক। পাগলা হাওয়া কখনো আমার গাওয়া হয়নি, এই সুবাদে একটা পাগলা হাওয়া গাইবার একটা ভার্জন তৈরি করার সুযোগ হলো। সো মেনি মেনি থ্যাঙ্কস টু ১৬ আনা বাঙালি। এবং ২০ বছর কেন, ৪০ কেন, ৫০, ৬০, ১০০ বছর হোক, তখনও নিশ্চয়ই আমাদের কোনো না কোনো অংশ থাকবে এই সেলিব্রেশনে। অল দ্য বেস্ট। পুজো নিয়ে আর কি বলা, পুজো নিয়ে আনন্দ, পুজো নিয়ে গান বাজনা, এবং পুজোতে আমাদের তো কখনোই কলকাতায় থাকা হয় না। কলকাতার বাইরে থেকে এই নস্টালজিয়া নিয়ে যাব আমরা বিভিন্ন দেশে বিদেশে, এবং সবাইকে গান শোনাবো। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। থ্যাংক ইউ। প্রথমত তো হচ্ছে এই যে একসাথে কোলাবোরেটিভ ওয়ার্ক না অনেক কম হচ্ছে। আমার খুব ভালো লাগে যে এই যে আমরা এতজন মিলে একসাথে মিলে একটা প্রজেক্ট করছি, আমার খুব এক্সাইটিং লাগছে বিষয়টা। আর আমার মনে হয় এই ফার্স্ট লুকটা দেখলাম আমরা, মানে টিজার যেটা দেখলাম তোমাদের সাথে, মানে আমার মনে হলো যে হ্যাঁ, মানে একটা ফ্রেশ সাউন্ড, একটা ফ্রেশ ভিডিও করার চেষ্টা করা হয়েছে। এবং আমার মনে হয় যে সবাই যখন দেখবে ভালো লাগবে সবার। আর পুরনো গান গাইতে তো আমার খুব ভালো লাগে, এবং পুরনো গান নতুন অ্যারেঞ্জমেন্ট হলে আমার আরও বেশি গাইতে ভালো লাগে। কেননা আমরা তো শুনেই গেছি, তাদের মতো তো গাওয়া কখনোই সম্ভব নয়, কিন্তু আমরা চেষ্টা করেছি আমাদের টাচ দিয়ে অ্যারেঞ্জমেন্টটাকে একটু ইউনিক করে যদি করা যায়। এবং ঈশানদা খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে। আর আমার মনে হয় 5টা গানই ইউনিক গান, আর 5টা গানই ডিফারেন্ট গান, কোনো গানের সাথে কোনো গানের লিঙ্ক নেই। আর এইটুকু বলতে পারি, যেই গানটা তোমরা শুনে এসছো সেই গানটা একদম ডিফারেন্টভাবে তোমরা পাবে। পুজো এলেও আমরা পুজোর সাথে পাশাপাশি পুরনো কিছু গানও শুনতে পাই, এবং একদমই গানগুলো আশা করছি রিক্রিয়েট করেছে। হ্যাঁ, এটা ইউনিক লাগবে, এটুকু শিওর। মানে এটুকু বলতে পারি যে শুধু আমার কথা বলছি না, বাট আমি শুনলাম প্রত্যেকটা গানই অসাধারণ অ্যারেঞ্জমেন্ট, এবং একটা ফ্রেশ ভাইব পাওয়া যাচ্ছে, যেটা মানে ইউথরাও যারা হয়তো পুরোনো গান অনেক সময় শোনে না, যে অ্যারেঞ্জমেন্টটা পুরোনো আছে, এবার হয় অনেকের। তো আমি এটুকু শিওর যে তারা নিশ্চয়ই, যারা শোনেনি গানগুলো, তারা ভালো লাগবে তাদের এই গানগুলো। ছোট্ট করে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে, সব ভালো লাগছিল চন্দ্রিমা, খুব কাছে তোমাকে পাওয়াতে। বাকিটা শুনে নিও প্লিজ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। টিজারটা দেখলাম এবং বিটিএস তোমরা এত আনন্দ করেছো কাজ করতে গিয়ে, সবার এত মজা, কি বলবে পুরো বিষয়টা নিয়ে? প্রথমত যে গানগুলো আমরা সকল বন্ধু বান্ধবরা গেয়েছি এবং আমি গেয়েছি, আমার সাথে আমার প্রজন্মের অনেক শিল্পীরা গেয়েছে, তাদের সবার কাছেই গানগুলো খুব প্রিয় গান, তাই আলাদা করে ভালো লাগাটা তৈরি করতে হয়নি, এসেই গেছে। তো আমি যে গানটা গেয়েছি সেই গানটার বিষয় বলবো, ছোটোবেলা থেকে বারবার শুনেছি, বারবার টিভির পর্দায় বহুবার ছবিটা দেখেছি, তো ছোটোবেলার একটা নস্টালজিয়াও রয়েছে এই গানটা নিয়ে। সেটাকে যখন গাওয়ার সুযোগ পেলাম, সারেগামা যখন এই দায়িত্বটা আমার কাঁধে তুলে দিল যে এই গানটাকে আবার গাইতে হবে, তো এর আর্কাইভে থেকে যাবে যে কিশোর কুমারজির পরে আমি এই গানটার একটা ভার্সন তৈরি করেছি, সেটাই আমার কাছে একটা সারা জীবনের প্রাপ্তি।
ঈশানদা এখানে রিঅ্যারেঞ্জ করেছে পুরো বিষয়টা। আমার গানটা যদিও ঈশান করেনি, আমার গানটা আমি করেছি, আমার সাথে জাকির অ্যারেঞ্জ করেছে, বাকি সব গানগুলো ঈশান অ্যারেঞ্জ করেছে। ঈশান তো খুবই গুণী একজন মিউজিশিয়ান সিঙ্গার, তো ওর গানও ওর কম্পোজিশন আমার খুব ভালো লাগে। তো এই গানটা আমার গানের দায়িত্বটা আমি নিয়েছি, বাকি গানগুলো পুরোটাই তোমার কাছে ছিল। হ্যাঁ, পুরোটাই আমার কাছে ছিল, বাকি গানগুলো ঈশান অ্যারেঞ্জ করেছে। যদি দু লাইন একটু শোনাও আমাদের। ওপারে থাকবো আমি, তুমি রইবে পারে, শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। থ্যাংক ইউ। আর কি শেষে একটা জিজ্ঞেস করবে, পুজোর কি প্ল্যান? পুজোয় আমাদের যারা মিউজিশিয়ান তাদের আলাদা করে প্ল্যান, মানে তো অনুষ্ঠান, তো পরিবারকে সময় দিয়ে অনুষ্ঠান ম্যানেজ করে সেটাই বড় প্ল্যান। কিভাবে ওই শিডিউলটা সাজাবো, পরিবারের সময়, নিজেদের সময়, তার সাথে অনুষ্ঠানের সময়, সেই পুরোটা প্ল্যান করাটা একটা বড় প্ল্যান, সেটাই প্ল্যান। যেহেতু তোমার 16 আনা বাঙালির সঙ্গে একটা প্রজেক্ট, তো আমি বলবো যে 16 আনা বাঙালিদের তুমি কি বলবো? দেখুন, আমাদের বাঙালিদের পুজো এবং পুজোর আনুষঙ্গিক যা বিষয় থাকে, যে কোনো উদযাপনেই আমরা খাওয়া দাওয়া আমাদের একটা মেইন ক্রাইটেরিয়া থাকে। তো সেক্ষেত্রে 16 আনা বাঙালির কাছে আমরা এত বছর ধরে এত রকম পদ খেয়ে এত উদযাপন করেছি বিভিন্ন অনুষ্ঠান, তো সেক্ষেত্রে 20 বছরের সেলিব্রেশন আমাদের কাছে আরও স্বাদের ভাণ্ডার নিয়ে আসবেন। আর বাকি 20 বছর, 40 বছর, যত বছর ধরে আমরা 16 আনা বাঙালির সাথে জুড়ে থাকবো। শেষে একটাই প্রশ্ন, সৌম্যা, তোমার গানটা তুমি গেয়েছো, ওটা ছাড়া তোমার সবচেয়ে বেশি ফেভারিট কে যারা গিয়েছে? সবাই দেখুন, এখানে রয়েছে উজ্জয়িনীদি, আমি, মানসী আমার জুনিয়র, রাহুল জুনিয়র, পৌশালী আমার সমসাময়িক। তো বন্ধু বান্ধবদের মধ্যে এক একজনের সাথে এক এক রকম স্মৃতি রয়েছে। মানসী রাহুলকে আমি অনেক ছোট অবস্থাতে দেখেছি, উজ্জয়িনীদি আমার থেকে কিছুটা সিনিয়র, তো উজ্জয়িনীদি গান আমি অনেক আগে শুনেছি। তার আগে পৌশালী আমার সমসাময়িক। তো সবার সাথে আলাদা আলাদা এক্সপিরিয়েন্স, ওরকমভাবে কেউ আলাদা করে পছন্দের বা এর গান বেশি ভালো লাগে তেমন নয়। তবে উজ্জয়িনীদির গান আমি যেহেতু বহু বছর ধরে শোনার সৌভাগ্য হয়েছে, তাই ও আমার এই পছন্দের তালিকা একটু সামনের দিকে থাকবে। এবং তার সাথে সাথে ঈশান, যে এই পুরো বিষয়গুলোকে অ্যারেঞ্জ করেছে, বাকিদের গানগুলো অ্যারেঞ্জ করেছে, ও আমার অত্যন্ত পছন্দের শিল্পী। এটার পিছনে তো সবার আগে শ্রেয়া দিদির হাত আছে, কেননা মানে এইগুলো তো আমাদের মাথায় আসবে না। যেমন এখন যদি ওনাকে বলা হয় আমাকে 10 প্লেট পটলের দোরমা এক্ষুনি বানিয়ে দিন, তো হয়তো উনি পারবেন না। তা এইগুলোর জন্য তো আমি পুরো ক্রেডিট শ্রেয়াকেই দেবো। আর যাই এইটা যে বলছেন আপনি, যে সারেগামা বাংলাতে যে এই রকম গানের রিক্রিয়েশনটা কিভাবে আসা হলো, মানে আনা হলো, তো সেটা ওই বললাম যে মানে এইসব গান সবসময় শোনা যায় না এবং পাওয়াও যায় না, এবং এরকম গলা এইভাবে এরা যে রিক্রিয়েট করেছেন, এই মানে উজ্জয়িনী থেকে শুরু করে মানসী, আরও যারা গান গেয়েছেন, তারা অসাধারণ গেয়েছেন। এবং আমরা এটা খুব গর্বিত যে এর সাথে কোলাবোরেশনটা হয়েছে, আমরা সত্যি খুব গর্বিত। 16 আনা 20 বছরে তো একটা কিছু মানে বিশাল কিছু একটা করা উচিত ছিল, বাট 25 ইয়ার্সের জন্য আমরা আরও প্রস্তুত নেব। তো এইটাই ব্যাপার। এরপরে আর কি চিন্তা যেমন বিশেষত্ব বলতে কি আপনি মেনুতে বলছেন? মেনুতে তো সব রকম অ্যাকচুয়ালি বাঙালি হেসেল, মানে গতানুগতিক ওই মানে যেরকম রান্না হয় ওইভাবে ঠিক আমরা চিন্তা ভাবনা করে না আসিনি। আমাদের মাথায় সবসময় ছিল যে কিভাবে একটু মেটো টাচ মানে দেওয়া যায় ঠাকুমাদের হেসেলে। যেরকম আমি একটু বেসিক্যালি না ওই ইউটিউবে না ওই ঠাকুমার ব্লগগুলো দেখতে ভালোবাসি, তো আমার খুব ভালো লাগে, বিকজ আমার ওই একটু সাবেকি জিনিসটা পছন্দ বেশি। তো ওই জন্য আমরা চেয়েছিলাম যে যখন আমরা 16 আনা খুলেছিলাম, তো তখন থেকেই আমরা চেয়েছি যে কীভাবে এটাকে আমরা আস্তে আস্তে মানে একদম রাস্টিকভাবে কীভাবে এগিয়ে নিয়ে যাবো। তো ওই জন্য সেরকমভাবে ধরুন যেরকম হয় লাউ পাতায় মুসুর ডাল বাটা দিয়ে বড়া, বা কচু চিংড়ি, মানে যেগুলো একেবারেই মানে বিলুপ্ত, তো ওরকম রান্নাই আমরা বেশিরভাগ আমাদের যারা গেস্ট আসেন তাদের কাছে ধরে রাখি। চেষ্টা করি পুরো মেনুর মধ্যে, এখন সব সময় তো করা সম্ভব না, চেষ্টা করি ওগুলো কিছু না কিছু মেনুতে অ্যাড থাকবে। এটা এখন বলতে পারছি না। ধামাকা তো আছে, ধামাকার সাথেই আসবে, কিন্তু এখন বলতে পারবো না ম্যাম। একটু 20 বছরটা যাক, তারপরে আমরা আবার এটা নিয়ে ভাবো। না, এটাতে আমাদের অ্যাকচুয়ালি আছে একটা স্পেশাল কিছু ভাবনা চিন্তা, তো সেটা আমি আস্তে আস্তে বার করব, কিন্তু আছে।
টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।